মনে হতেই পারেন না। কেউ তৃণমূলের পতাকা বাজারেও কিনতে পাওয়া যায়, তৃণমূলের পতাকা। কিন্তু অরূপদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, যে কথা আপনিও বলছিলেন, জেতার কথা বলেছেন, কিন্তু শুরুতেই তো হোঁচট, ফের সেই আরাবুল ইসলাম আর শওকত মোল্লার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসলো। একেবারে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি বলছেন যে শওকত মোল্লার অনুগামীরা এইভাবে হামলা চালিয়েছে। না, একেবারেই এই ঘটনা যেটা ঘটেছে সেটার পিছনে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এর পিছনে জড়িত, এর পিছনে আইএসএফ এর ইন্ধন আছে পরিষ্কার ভাবে। তৃণমূলের পতাকা বাজারে কিনতেও পাওয়া যায়, কারণ এর ফলে ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে আইএসএফ। তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল দেখাতে পারলে ভাঙড়ে পলিটিক্যালি অ্যাডভান্টেজের জায়গায় থাকবে আইএসএফ। সুতরাং এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণই নেই যে পুরোটাই আইএসএফ পরিকল্পনা করে করিয়েছে। শওকত মোল্লার অনুগামী সেজে যারা গিয়েছেন তারা আদৌ তৃণমূলের কর্মী না আইএসএফ এর কর্মী, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে। তো পুরো বিষয়টা সামনে আসুক। জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সমস্ত ভিডিও ফুটেজ যা যা এসছে সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আমি নিশ্চিত এর পিছনে আইএসএফ এর মদত রয়েছে। কারণ আইএসএফ জানে যে যদি তৃণমূল ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করে ভাঙড় থেকে আইএসএফ মুছে যাবে। তাই আইএসএফ নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ের জন্য এই কাজ করেছে কিনা সেই দিকেও তদন্তের আওতায় আনা উচিত। ধন্যবাদ অরূপদা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 26-এর বিধানসভা নির্বাচন, আর তার মাত্র কয়েক মাস আগেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ভাঙড় যে আছে, ভাঙড়েই বারবার সেই ছবি স্পষ্ট হচ্ছে। গতকাল ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষের ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, আর এবার তৃণমূলেরই দুই গোষ্ঠী আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অনুগামীদের মধ্যে হামলার ঘটনা। হাকিমুল ইসলাম, আরাবুল ইসলামের ছেলে, তার গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয়। শুধুমাত্র এই ঘটনায় নয়, ভাঙড়ে আরাবুল ইসলামের পেট্রোল পাম্পেও হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ফের একবার সামনে এসেছে। হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের ছেলে, তিনি সেই সময় পেট্রোল পাম্পে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে কয়েকজন ব্যক্তি, দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরা ফুটেজ, পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে আঙুল উঁচিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন গতকালকের ঘটনা, যেখানে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়েরই পর্যবেক্ষক, তার অনুগামীদের বিরুদ্ধে। গত বছর বারবার আরাবুল ইসলাম আর শওকত মোল্লার দ্বন্দ্ব সামনে আসে, তৃণমূল শীর্ষ নেতৃত্বকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল। তারপরও পরিস্থিতিটা যে বদলায়নি, বছরের শুরু থেকেই সেই ছবি দেখা যাচ্ছে। আমরা অফিসের উপরে একটা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম। সেই নিয়ে মোটামুটি যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে যারা করছে, এগুলো মেনে নেওয়া যায় না। কি জন্য আসা হয়েছিল এখানে? আমি বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জানাবো আমরা। নমস্কার বন্ধুরা, 2 জানুয়ারি 2026 আমরা কি দেখলাম? অভিষেক ব্যানার্জির বহুল চর্চিত, অনেক দিন ধরে বিজ্ঞাপন দেওয়া সেই বারুইপুরের রণসংকল্প সভা, যুদ্ধের জন্য সংকল্প নিয়েছে। কার সঙ্গে যুদ্ধ আমি জানি না, দয়া করে জিজ্ঞাসা করবেন না। যাই হোক, যুদ্ধের বাণী, যুদ্ধের সভা। সেখান থেকে বলেছিলেন বিজেপি যেন ভাঙড়ে এইসব এলাকায় মাথা ছাড়া না দেয়। অ্যাড করে দিয়েছিলেন গণতান্ত্রিকভাবে। তৃণমূলের গণতান্ত্রিকভাবে কি জিনিস সবাই জেনে গেছে এই 15 বছরে। কিন্তু ব্যাপারটা বিজেপি বনাম তৃণমূল কিছু হয়নি। তারপরে মাত্র 2 দিনে অনেক কিছু হয়ে গেছে। কি দেখা গেল? সেই দিন সন্ধেবেলাতেই যখন তৃণমূলের
যোদ্ধারা যুদ্ধে যাবেন, ফিরছিলেন, ওনাদের গাড়ির লাইন বা একসাথে যত গাড়ি যাচ্ছিল তাদের ঘিরে ধরে হামলা করে কারা? এটা অভিযোগ, সবটাই অভিযোগ যে নওশাদ সিদ্দিকী ওখানকার এমএলএ, আইএসএফ এর সুপ্রিমো, মানে আব্বাস সিদ্দিকীর ভাই, ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকীর লোকজনরা নাকি, ছেলেরা হামলা চালায়। মেয়েরাও থাকতে পারে, কেন সেই তারপরে প্রচণ্ড ঝামেলা ইত্যাদি হয়, তখন ঝামেলা মিটে গেল। পরে নাকি শওকত বা টিএমসির লোকেরা, শওকত মোল্লার লোকজন ছিল বলা হচ্ছে, ফেরত আসে বদলা নিতে এবং ধুমধুমার কাণ্ড ঘটে। দুই পক্ষেরই অনেকজন এবং মহিলারাও ছিলেন, আহত হন, হাসপাতালে অবধি অ্যাডমিট হতে হয়, এতটাই আঘাত। যাই হোক, দুজনের দিকে অভিযোগের তীর ছুড়ল, পুলিশকে আসতে হলো সামাল দিতে। তারপরে একটা দিন যেতে না যেতেই 3 জানুয়ারি, আজকে 4 জানুয়ারি, আজকে আবার ভয়ানক ঝামেলা। না, এবারে বিজেপির সাথে না, এবারে আইএসএফ এর সাথেও না, ঠিক ধরেছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাদের মধ্যে? আরাবুল ইসলাম, মনে আছে তো, তার লোকজনদের সঙ্গে শওকত মোল্লার লোকজনদের, শওকত মোল্লা উনি ওখানকার অবজারভারও, বাঙর এলাকা, বিধানসভা এলাকার, বিশাল মারামারি ঝামেলা। এবং তারপরে আরাবুলের ছেলে হাকিবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ওই এলাকায় কারোর সাথে দেখা করতে এসেছিলেন, তখন আবার হামলা হয়। কিন্তু এর মধ্যে পুলিশ এসে যায়, প্রেস এসে যায়, তাই ব্যাপারটা ওই গালাগালি এইগুলো ছেড়ে গড়ায়নি। আপনারা দেখেছেন ভিডিওটা। ভাবুন তো, এদের মধ্যে কোনো ভয় নেই। ক্যামেরা, আজকাল লোক পুলিশকে না ভয় পাক, ক্যামেরা দেখে ভয় পেয়ে পালায় বা মুখ ঢাকে। এরা ক্যামেরার সামনেই দুপক্ষই আরামসে চলছে, যে যা হবে যা করার করে নাও। এবং এই আরাবুল বনাম শওকত বহুদিন ধরে চলছে, সেই 2012 ক্ষমতায় সবে এসছে, 1 বছরও হয়নি। তখন অনেক আরাবুলকে নিয়ে মিডিয়াতে মানে তোলপাড় হয়েছিল। সিপিএম তখন ছিল প্রধান বিরোধী, তার সিপিএম ঘেঁষা এক শিক্ষিকাকে নাকি উনি জাগ ছুঁড়ে মেরে আহত করে দিয়েছিলেন রক্তাক্ত করে, এবং গালিগালাজ করেছিলেন। তারপরে তখন অধুনা তৃণমূলের নেতা, বিধায়ক, কি নাম, রেজ্জাক মোল্লা তখন দাপুটের নেতা সিপিআইএমের, মানে একদম অপসারী। সেই বুদ্ধদেব ভট্টাচার্যর ঠিক পরের র্যাঙ্কেই ওনার স্থান, বিশাল বড় নেতা। তো ওনাকে মেরে মাথা ফাটিয়ে হসপিটালাইজ করে দিয়েছিলেন। তারপরে গুলি গোলা মারামারি অনেক কিছু হয়। তারপরে আবার আসে, তখন আরাবুলের আধিপত্য ছিল ভাঙড়ে। তো পার্টি দেখলে এরমভাবে পার্টির নাম খারাপ হচ্ছে, কিছু না কিছু করা দরকার। ওকে সাসপেন্ড করে দেওয়া হলো 6 বছরের জন্য, যদিও কথিত আছে নাকি 6 মাস পরেই ফেরত চলে এসেছিলেন। কিন্তু আজ 14 বছর পর পুরোপুরি পাল্টে গেছে চিত্রটা। আরাবুলের সেই দাপট চলে গেছে, পার্টি ওর সাথে মাথায় হাত রাখেনি, ওকে ভোটের সময় জেলে যেতে হয়েছে, এবং ও বলেছে এর জন্য দায়ী তৃণমূল। আর মানে খুনের অভিযোগ এই করে আরাবুলকে, তার সহযোগীদের নাকি অনেক হেনস্থা করছে, এর পেছনে ছিল নাকি শওকত, এটা ওদের অভিযোগ। আর শওকত মোল্লা উঠে এসছে একছত্র, কি বলে, ডন বলা যাবে না, মানে মাসেল পাওয়ার হিসাবে ওই এলাকার তৃণমূলের। যদিও শওকত মোল্লা কিন্তু প্রেসের সামনে আরাবুলের মতো না, খুব শান্ত ধীর স্থির কথা বলেন। এই দিকে বুদ্ধি আছে, বোধহয় সিপিএম আগে ছিল, আমি জানি না। প্রেসের সামনে খুব সুন্দর করে কথা বলে শওকত মোল্লা। ওর বিরুদ্ধে যে এত অভিযোগ, ও নাকি বিশাল গুন্ডামি করে, ওর ভয়ে থরহরি কম্পমান এলাকাটা, এইসব অভিযোগ আসে। কিন্তু আপনি যদি ওর কথাবার্তা শোনেন, মানে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মানে মহাত্মা গান্ধীর পরেই শওকত মোল্লা, এরম দেখে মনে হবে। তো যাই হোক, শওকত মোল্লা ভাঙড় এলাকাটা নিয়ে নিয়েছে। এবারে তৃণমূলের এলাকা মানেই অভিযোগ আসে,
কোটি কোটি, মানে 10 কোটি 12 কোটির খেলা না, সব 100-200 কোটির ওপরে, মানে ওখানকার জমি, সিন্ডিকেট রাজ, আর কি কি আছে কি জানে। মানে দেখুন, অপরাধ প্রবণ এলাকায় জমি থেকে শুরু করে সোনা পাচার, ড্রাগস, নারী, যা কিছু হতে পারে। এগুলো অভিযোগ, কোনো প্রমাণ হয়নি কারোর বিরুদ্ধে, কিচ্ছু নেই, কিন্তু এগুলো অভিযোগ। এবং অপরাধের জগৎ থেকে একটা ট্যাক্স ছাড়া বিশাল কালো টাকা আছে, সেই কালো টাকা দিয়ে নির্বাচন, লোকাল নির্বাচন এলাকা কন্ট্রোল করা যায়, পুলিশ কন্ট্রোল করা যায়, অনেক কিছু। মানে টাকা থাকলে সেই কালো টাকা নিয়ে ওপরে কার আধিপত্য থাকবে, এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তো অভিষেক ব্যানার্জির চাঙ্গা করে দেওয়ার পর, সেই যুদ্ধের সভা, সংকল্প সভার পর কোমর বেঁধে নেমে পড়েছে শওকত মোল্লার লোকজন। তো আজ ওই পেট্রোল পাম্পের, আরাবুলের বোধহয় পেট্রোল পাম্প আছে, ওখানেও ঝামেলা, এখানেও ঝামেলা। এমনকি কাইজার আহমেদ, এর আগে খুব নাম শোনা যেত, কাইজার বোধহয় আগে সিপিএমে ছিল, তারপরে তৃণমূলে, এবং আরাবুলের সাথে বিশাল টক্কর, দ্বন্দ্ব ছিল। এগুলো অনেক আগেকার কথা, 10 বছর মতো। এখন নাকি ইদানিংকালে এরা দুজন ভাই হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, কারণ এদের কমন শত্রু হলেন শওকত মোল্লা। এমনকি এরা দুজনে মিলে প্রেস কনফারেন্স করেও বলেছে। তো কাইজার আর আরাবুল যুগ্য প্রেস কনফারেন্স করে বলেছিল যে শওকত মোল্লাকে সরিয়ে দিতে এলাকা থেকে। নিশ্চয়ই শওকতকে সরাবে না কেন, শওকতকে দিয়ে পুরো কাজ হয়, ভোটটা করানো যায়। তো এখন শওকতই হলো ফেভার্ড চাইল্ড, মানে ভালোবাসার পাত্র উচ্চতম নেতৃত্বের কাছে। কিন্তু তাই বলে এই না যে আরাবুলরা, কাইজাররা জমি ছেড়ে দেবে। আমার তো মনে হচ্ছে তলায় তলায় আইএসএফকে সাহায্য করবে। বিজেপি ওখানে ফ্যাক্টর না ভাঙড়ে, বিজেপি নিজেও খুব একটা ইন্টারেস্টেড না ভাঙড় নিয়ে। তো আইএসএফের প্রচণ্ড দাপট শক্তি ওখানে, এবং দিনে দিনে বাড়ছে। এবারে তলায় তলায় যদি আরাবুল, কাইজার, আলাবুলের ছেলে হাকিবুল এরা সাহায্য করে, তাহলে কিন্তু শওকত মোল্লার পক্ষে যুদ্ধটা কঠিন। আমি বলছি না অসম্ভব, কিন্তু কঠিন। আর আমার মনে হয় না, আমরা পরপর দুদিনে 3-4 বার দেখলাম ঝামেলা হলো। 2 তারিখে 2 বার, আজকে মানে 4 তারিখে 2 বার। একবার পেট্রোল পাম্প বাড়িতে, আর একবার গাড়ি আটকে, আর 2 তারিখে সন্ধেবেলা একবার রাস্তায় ফেরত আসার পথে সভা থেকে, তারপরে ফিরে এসে পাল্টা হামলা। তো আমার যা মনে হচ্ছে ঝামেলা এখানকে ভাঙড়ে কিন্তু আরও রক্তাক্ত হতে পারে। এদের যেই ব্যাপারটা আমার সবচেয়ে অদ্ভুত লেগেছে, খুব ছোট্ট ব্যাপার, কিন্তু ক্যামেরা দেখে পুলিশকে লোক ভয় না পেতে পারে, ক্যামেরাকে সবাই ভয় পায়, ক্যামেরা দেখেই পালায়, কারণ প্রমাণ থেকে যাচ্ছে। আর সেই প্রমাণ দিয়ে পরে কিন্তু জেলে পচানো যায়। কিন্তু দেখলাম এরা ক্যামেরাকে তোয়াক্কাই করছে না, ক্যামেরার সামনেই ঝামেলা। আপনারা দেখুন ভিডিওটা। তো আগামী দিনে কী হতে চলেছে আপনাদেরও মতামত জানান। আপনারা তো সবাই ভাঙড়ের বিষয়ে তো সবাই জানে। মানে আগে বিহার যেরকম ছিল, বিহারের কিছু কিছু জায়গা গুন্ডা প্রবণ, খুন জখম, রক্তপাত, ভাঙড় ঠিক সেরকম। এখন তো বিহার অনেক, এখন না অনেক বছর হলো বিহার ঠিক হয়ে গেছে, বাংলা বিহার হয়ে গেছে গুন্ডামোর নিরিখে, খুন রাহাজানি, গুন্ডামো এইসবের নিরিখে। তারপরে আছে কাটমানি, কোটি কোটি টাকার। তা কেউ কাউকে আমার মনে হয় না জমি ছাড়বে। আর এর পুরো ফায়দাটা কিন্তু যাবে নওশাদ সিদ্দিকীর। নওশাদ তো বলেছে 1 থেকে 12 কম করে হবেই, তাও দক্ষিণ 24 পরগনায়। দেখা যাক, মতামত জানাবেন। আপাতত এতটাই। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জয় হিন্দ, ভারত মায়ের জয়।